ডক্টর মোহাম্মদ শরীফুল আলম, আপনাকে আবার স্বাগত। আমরা এইবার একটু দেখতে চাই প্রার্থীরা যে হলফনামায় তাদের আয় বিবরণী উল্লেখ করেন সেইগুলো একটু বিশ্লেষণ করব। আমরা দেখছি যে হলফনামায় দেয়া তথ্য তিন প্রার্থীর তিন দলের তিনজন শীর্ষ নেতা। আমরা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে যে তারেক রহমান, তার আসন বগুড়া 6 এবং ঢাকা 17। তার শিক্ষাগত যোগ্যতা তিনি উল্লেখ করেছেন হলফনামায় উচ্চ মাধ্যমিক। এছাড়া বার্ষিক আয় 6,76,000 টাকা, মোট সম্পদ প্রায় 1,97,00,000 টাকা এবং পেশা তার রাজনীতি হিসাবে তিনি উল্লেখ করেছেন। এদিকে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি নির্বাচন করবেন ঢাকা 15 আসন থেকে। তার শিক্ষাগত যোগ্যতা MBBS অর্থাৎ চিকিৎসক। তার বার্ষিক আয় 3,60,000 টাকা, মোট সম্পদ 1,50,00,000 টাকা এবং তিনি পেশায় চিকিৎসক। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসন থেকে। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তিনি বার্ষিক আয় তিনি দেখিয়েছেন 13,05,000 টাকা এবং তার মোট সম্পদ 32 লাখ টাকা এবং তিনি পেশায় একজন পরামর্শক। আমরা তিন দলের তিন শীর্ষ ব্যক্তির আমরা এই চিত্র দেখলাম। এইটি দেখে আপনার কি কোনো জায়গায় মনে হচ্ছে যে এই যে বার্ষিক আয়ের যে বিষয়টা যে তারা যে উল্লেখ করেছেন, এটা কি আসলে কতটা এটা বাস্তবসম্মত এই বার্ষিক আয়টা? এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও অনেকেই আলাপ করছিলাম, কয়েকজন সাংবাদিক বন্ধুও ছিলেন আমাদের সাথে যে, এবং লয়ারও ছিলেন, যে এইটা একটা আনুষ্ঠানিকতা মনে করে অনেকেই, বাস্তব দেয়নি। যেমন ধরেন যে আমাদের এনসিপির নাহিদ সাহেবের ব্যাপারে বলছেন যে উনি মনে হয় সত্যের কাছাকাছি দিয়েছেন, অন্যরা হয়তো এই কাছাকাছি যায়নি। তো এটা তো কেউ মিথ্যা বলবে আমরা বলবো না, এটাকে একটা আনুষ্ঠানিকতা হিসাবেই মনে হয় অনেকে নিচ্ছেন। যেমন ধরেন যে এই ব্যাপারে রিলেভেন্ট হচ্ছে দুটা জায়গা। একটা হলো যে ইনকাম ট্যাক্সের যে আয় বিবরণী দেওয়া আছে সেটার সাথে হলফনামায় যা বলছে সেটা সঠিক কিনা। তো সাধারণত যারা বুদ্ধিমান তারা হলফনামা এবং আয় বিবরণীতে যা আছে তাই দেয়, আবার অনেকে জাস্ট এটা ফর্ম পূরণ করে দিতে হয় জন্য দেয়। আর একটা হলো যে বাস্তবে আসলে কার কত আয়। জি, যেমন ধরেন যে এখানে যে তিনজন বাদেও আমরা দেখলাম যে আপনার জাতীয় পার্টির প্রেসিডেন্ট, তিনি যে আয় বলেছেন তার 3 কোটি সামথিং তার ট্যাক্স ফাইলে তার সম্পদ, কিন্তু দেখা যাচ্ছে যে তার কয়েকটা বাড়ি আছে। তো কয়েকটা বাড়ির মূল্য কত হয়? এটা কি 3 কোটি টাকা হয়? তো এই টাইপের অনেকেই প্রশ্ন করছেন। এই জন্য আমাদের কাছে যেটা মনে হয় যে এটা একটা আনুষ্ঠানিক হিসাবেই নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনেরও খুব প্রায়োগিক হওয়া উচিত যে এইটার কোনো আলাদা কোনো ইমপ্লিকেশন আছে কিনা, এর কোনো প্রতিফল আছে কিনা, যে এটা দিলে তাহলে কিভাবে প্রমাণ করবেন যে সেটা নাই। হলফনামা একরকম বলছে, আয় বিবরণীতে আর একরকম আছে, বাস্তবে তার সম্পদ অনেক। তাহলে এটা কি ওনারা ভেরিফাই করে দেখবেন? দেখলে কিভাবে দেখবেন এবং তার ইমপ্লিকেশনস কি তার প্রার্থিতার ব্যাপারে? তো এই সমস্তগুলো যদি খুব ক্লিয়ার না হয় তাহলে এটা একটা আনুষ্ঠানিকতাই থাকবে এবং জাস্ট দিতে হয় তাই দেওয়া হচ্ছে। শুধু দিতে হয় এই জন্য দেয়া, এটাই কি আসলে যে যদি বলি অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে লক্ষ্য বা এই যে সংস্কার, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই আসলে পুরনো স্টাইলেই কি আসলে এই যে সব কিছু দেওয়া হচ্ছে, এটা যে শুধুই আনুষ্ঠানিকতা নাকি আসলে জনগণের একটা অধিকার রয়েছে যাকে প্রার্থী তার সঠিক তথ্য জানার, তার সম্পদের বিবরণী জানার এবং তিনি 5 বছর দায়িত্বে থাকার পরে তার সম্পদ কতটুকু অর্জন হয়েছে, আয় হচ্ছে, সেটিও কিন্তু আসলে জানার অধিকার রয়েছে নাগরিকের। এটা আসলে দায়বদ্ধতা কিনা? অবশ্যই জনগণের সে অধিকার রয়েছে, কারণ যখন কোনো পাবলিক পজিশনে কেউ আসবে, বিশেষ করে এমপি মন্ত্রী হবেন, তাদেরকে অবশ্যই জনগণ প্রশ্ন জিজ্ঞেস করবেন তার আয় কেমনভাবে হয়, তার ছেলে সন্তানরা কোথায় কি করেন, এগুলো তো অবশ্যই তাকে বলতে হবে, হলফ করেই বলতে হবে। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব আছে যে জিনিসটা বাস্তবায়নযোগ্য না বা ইমপ্লিমেন্টেবল না সেগুলো যেন এখানে না দেওয়া হয়। তো সেগুলো অবশ্যই আমার মনে হয় যে এটা আমার মনে হয় মানে সকলেই মনে করে যে এটা অবশ্যই দেখতে হবে যে আমরা সবাইকে একটা অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারছি কিনা। যদি না আসে তাহলে তার ইমপ্লিকেশন কি, আর যে সময় দেওয়া হয়েছে এগুলো আপনি কীভাবে ভেরিফাই করবেন? একজন বলছে যে আমার আয় মাত্র কয়েক লাখ টাকা বার্ষিক আয়, তো একজন ব্যক্তি 6 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 2 লাখ টাকা আয় করেছে, 1 লাখ টাকা আয় করেছে সারা বছরে, তার সংসার চলছে কীভাবে? তাহলে কোত্থেকে চলছে এটা? তো এগুলো তো অবশ্যই রিলেভেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে সিভিল সোসাইটির পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, ইভেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে। ইলেকশন কমিশন সিরিয়াস না। আর যে জুলাই বিপ্লব হলো
ইলেকশন কমিশন কি জুলাই বিপ্লব ধারণ করেছে? সেই রকমভাবে কি কোনো রিফর্মস হয়েছে? সরকারই কি এটা ধারণ করে? তা আমার তো মনে হয় না যে সরকার তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে তো মনে হয় না যে ইলেকশন কমিশন আন্তরিক। যেমন ইলেকশন কমিশনকে আমরা বারবার বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, তোমরা সিসি ক্যামেরা লাগাও। ওনারা বলছেন না ডিসিরা করবে, ডিসিরা করবে, বলে যে এলআর ফান্ড থেকে করবে। আরে এলআর ফান্ড তো এটা তেমন তো সঠিকভাবে এটা বৈধ ফান্ড না। যদিও সরকার প্রধানরা কেউ এটা মনে করে না যে এটা অন্যায় হচ্ছে, যেহেতু তারা যায় যখন তখন তাদের খাওয়া দাওয়া করাতে হয়, তো কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের 200-250 কোটি টাকা লাগে সিসি ক্যামেরাতে দিতে, কিন্তু তারা দিতে পারছে না এটা। তো এটা তো অবশ্যই এটা অবৈমিষ্যকারিতা ইলেকশন কমিশনের। তো এরকম অনেক অবৈমিষ্যকারিতা আছে ইলেকশন কমিশন এবং সরকারের। সেটা যদি সরকার যদি আসলে ভালো ইলেকশন না চায় তাহলে হবে না। আবার অন্যদিকে যদি পলিটিক্যাল পার্টিগুলোও যদি ভালো ইলেকশন না চায় তাও হবে না। জি, নিশ্চয়ই সবাইকেই আসলে ভালো ইলেকশনের জন্য তার চাইতে হবে এবং সেজন্য সহযোগিতা করতে হবে। কিন্তু আপনি যেমন বলছিলেন যে নির্বাচন কমিশন সেভাবে কতটা দায়িত্ব পালন করছেন এই জন্য প্রশ্ন তুলছেন। আমরা